আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস। পরমাণুতে ইলেকট্রন কীভাবে বিন্যস্ত থাকে সেটা আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো এখানে আমি আমার পূর্বের দুটো তিনটো ভিডিওতে আপনাদের সাথে অরবিটাল, যেখানে ইলেকট্রনগুলো বিন্যস্ত থাকে, সে অরবিটালের সম্পর্কে আলোচনা করেছিলাম। সেগুলো বিস্তারিত বলেছি। অরবিটালে কীভাবে অরবিটালগুলো কী, অরবিটালের নামগুলো এবং ওগুলোর শক্তির পার্থক্য, বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম। আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টস করে জানাবেন। তো আমি আর কথা না বাড়িয়ে এখন মূল আলোচনায় ফিরে যাই। পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি আপনাকে লিখতে হয়, তাহলে এই যে আমার একটা পেজ আমি এখানে উপস্থাপন করলাম, আপনারা পেজটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে এটা বিভিন্নজন বিভিন্নভাবেই সাজিয়েছেন। আমি একটা আমার মতো করি আমি সাজিয়েছি। জিনিসটা আপনারা একটু দেখেন। এখানে আমি যে বিভিন্ন অরবিটালগুলোর বিষয়ে এখানে একটু করে বলি। সেটা হচ্ছে যে আপনারা যখনই ইলেকট্রন বিন্যাস লিখবেন, তখন ইলেকট্রন বিন্যাস লেখার আগে আপনাদের পরীক্ষার খাতায় অথবা বাসায় যদি প্র্যাকটিস করেন, সেখানেও আমার খাতার একটা পেজের এক কোণায় এই যে ইলেকট্রন অরবিটালের এই বিন্যাসটা আপনারা আগে করে ফেলবেন। অরবিটালটা যেভাবে এখানে আমি সেট করে দেখিয়েছি, সেই জিনিসটা আপনারা একটু আগে লিখে রাখবেন, আমি যেভাবে এখানে দেখিয়েছি। এখানে প্রথমে রয়েছে 1s, এটা একটা অরবিটাল। এটা প্রথম শক্তি স্তর, যেটা পরমাণুর সেই প্রথম শক্তি স্তরের অরবিটাল, অর্থাৎ n ইকুয়ালস টু 1 যে শক্তি স্তর, সেই শক্তি স্তরের অরবিটাল 1s। n ইকুয়ালস টু 2, এটা 2s 2p, 3s 3p 3d, 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f, 6s 6p 6d, 7s 7p। আপনারা এইভাবে সাজাবেন। আমি যেভাবে সাজিয়েছি এইটুকু এইভাবে সাজালে এই পর্যন্ত যতগুলো মৌল আছে সবগুলোর ইলেকট্রন বিন্যাস আপনারা এটা ফলো করলে আশা করি আপনারা ইলেকট্রন বিন্যাসগুলো লিখতে পারবেন। তো দেখুন, এখানে 1s থেকে এদিক থেকে এসে 2s এসছে। আমি অ্যারো চিহ্ন দিয়ে এটা দেখিয়েছি কোন দিক থেকে কোন দিকে গিয়েছে, সেই জিনিসটা খেয়াল রাখেন। 1s থেকে 2s এসছে, 2s থেকে 2p, এবং 2p থেকে 3s, 3s থেকে 3p, 3p থেকে 4s, 4s থেকে 3d, 3d থেকে 4p, 5s, এরপরে 4d, 5p, 6s, এরপরে চলে গেছে 4f, 4f থেকে 5d, এরপর 6p, 7s এরও দেওয়া আছে দেখুন। তারপরে চলে গেছে 7s এর পরে 5f, 5f এর পরে 6d, 6d এর পরে 7p। এটা লেখার উদ্দেশ্য হলো এটাই যে আপনারা যখন এটা ইলেকট্রন বিন্যাস লিখতে যাবেন, হয়তো এলোমেলো হয়ে যাবে কোনটার পর কোনটা আসবে। কারণ এখানে আপনি যদি 2s প্রতিটা শক্তি স্তরে, কিন্তু আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি 1 থেকে শুরু করলাম, 1s পূর্ণ হলো, 2 পূর্ণ হলো শক্তি স্তর,
তারপরে 3 তে গেলাম, কিন্তু 3 তে এভাবে যাইতে পারবেন না। 3 তে 3s এর পরে 3p, কিন্তু তারপরে গিয়ে 4s এ চলে গেছে, 3d তে যায় নাই। কাজে এভাবে পূর্ণ হয় না, এভাবে পূর্ণ হয় না। সেই জন্য এভাবে আপনারা এই জিনিসটা সাজিয়ে নেবেন। এখানে যেভাবে সাজানো আছে পুরো জিনিসটা একেবারে 1s থেকে এখানে 7s 7p পর্যন্ত আমি দিয়েছি, এটা এভাবে সাজিয়ে নেবেন। আমরা এবার কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস দেখাবো, এটা অনুসারে কিভাবে আমরা করতে পারি সেই জিনিসটাই দেখাই। আমি প্রথমে একটা মৌল লিখছি, পরমাণু স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21। তা আমি এটা লিখতে পারি। তাহলে আমি এবার ফলো করি, এটা ফলো করলে কি আসে। প্রথমে কি আছে দেখুন, প্রথম আছে 1s, 1s এর দুটা। এখানে একটা কথা বলা হয় নাই, এখানে যে আমি অরবিটালগুলো দিয়েছি, 1s এ দুইটা থাকতে পারে, 2s এ দুইটা থাকতে পারে, 2p তে অর্থাৎ p তে 6টা। এটা পূর্বের ভিডিওতে আমি বলেছি, তারপর আর একটু বলে রাখছি। এখানে আমি একটু আপনাদেরকে জিনিসটা দিয়ে একটু দেখাচ্ছি। s অরবিটালে দুটো, p তে 6টা, d তে 10 এবং f এ 14টা ইলেকট্রন থাকতে পারে সর্বমোট। তো কাজে আমরা যখন SPG গুলো দেখব তখন সেটা এভাবে হিসাব করব। আমাদের এখানে আছে 1s, 1s এর পরে আছে 2s, 2s এর পরে আছে 2p, 2p তে থাকতে পারে 6টা, 6। এরপরে 2p এর পরে 3s, 3s2, 3p, 6, 3p6, 4s, 2, তাহলে হলো 10, 20। আর 4s এর পরে 3d, 1 স্ক্যান্ডিয়ামের। তাহলে আমরা পেলাম কি এখানে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d1। এরপরে রয়েছে ম্যাগনেসিয়াম, 12, 1s2, 2s2, 2p6, তাহলে 3s2। দেখুন 10, 12 হয়ে গেল। তারপরে আমরা যদি বলি সিলভার, 47, পারমাণবিক সংখ্যা 47, ইলেকট্রন সংখ্যা 47। আমরা দেখি 1s2, 2s2, আমরা যেটুকু লিখছি এটুকু লিখে ফেলি। 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 10, 20, 3d, 4s এর পরে 3d, 3d10। তাহলে কয়টা হলো? 10, 20, 30। এরপরে 3d এর পরে 4p, এখানে আছে 4p, 4p এর পরে 5s, 4p6। তাহলে হলো 10, 20, 30, 36, 5s2, 5s2, 38। এরপরে 4d, 9। এখানে একটা জিনিস দেখুন আপনারা, একটু ব্যতিক্রম আছে। এটা
যে ব্যতিক্রমটা আমি বলেছি সেটা এখানে আসলে সিলভারের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। এটা 5s2 4d10 লিখেছি আমি, কিন্তু এটা 4d9 লিখেছি। এটা হবে 5s1 4d10। এই ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি, কারণ আরও ব্যতিক্রম এই ধরনের আছে। ক্রোমিয়াম আছে, কপার আছে, এগুলোর ব্যতিক্রম আছে। আমি ব্যতিক্রমগুলো বলছি এখানে। তাহলে আমি এটাও লিখি, এবং ক্রোমিয়াম 24, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 10, 20, 4s2, 4 3d4। এখানে দেখুন 10, 20, 24, এই জায়গাতে একটু ব্যতিক্রম আছে। এখানে হবে 4s1 3d5। এরপরে কপার 29, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d9। এখানে ব্যতিক্রম আছে, সেটা হলো 4s1 3d10। একটা জিনিস একটু লক্ষ্য করুন, এখানে যেটা দেখা যাচ্ছে আমি ব্যতিক্রমভাবে লিখেছি, এটা এগুলো ব্যতিক্রমভাবে লেখা হয়েছে। এটা ব্যতিক্রম। এখানে যে জিনিসটা করা হয়েছে, আসলে একটা নিয়ম আছে যে অরবিটাল সমূহ যখন পূর্ণ এবং অর্ধপূর্ণ থাকে তখন সেটা স্থায়িত্ব বেশি হয়, ওটা স্থায়িত্ব বাড়ে আর কি, বেশি থাকে। এখানে আমাদের এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে দুটা, আমি বলেছি। এখানে যদি একটা থাকে এস এ, এটা হবে অর্ধপূর্ণ, এটার স্থায়িত্ব বেশি হবে। আবার যদি ডি অরবিটালে 10টা পূর্ণ থাকে, এটা পূর্ণ আছে, এটা পূর্ণ, এই ক্ষেত্রেও যদি পূর্ণ থাকে তাহলে সেটাও এটার স্থায়িত্ব বেশি হবে। যদি পূর্ণ থাকে এভাবে p6, p14, আর যদি অর্ধপূর্ণ থাকে সেটাও, এই যে p 3টা থাকলে সেখানেও এটা স্থায়িত্ব বেশি হবে। অর্থাৎ পূর্ণ এবং অর্ধপূর্ণ। আপনারা দেখুন এখানে যে জিনিসটা দেখানো হয়েছে 5s2 4d9, ডি যদি 10টা হয় তাহলে সে এটা পূর্ণ হলো, আর এখানে এস এ যদি একটা থাকে তাহলে 19টা টোটাল, 11টা টোটাল, 11টা। এখানেও দেখুন 9, 2, 11, এখানে 10, 1, 11। তার মানে এইটা যদি থাকে, এখানে অর্ধপূর্ণ থাকলো এস অরবিটাল এবং ডি অরবিটাল পূর্ণ থাকলো, সেক্ষেত্রে এটাও এটা স্থায়িত্ব বাড়লো, এটা স্থায়িত্ব বাড়লো। তো ডি এই জন্য বলে যে এসকে, যে তুমি একটা ইলেকট্রন আমাকে দিয়ে দাও, তাহলে আমারও স্থায়িত্ব হলো, তোমারও স্থায়িত্ব বাড়লো। বিষয়টা আসলে এই ধরনেরই আর কি। তো এখানে দেখুন, এখানে যেটা হচ্ছে এস এর ক্ষেত্রে দুইটা না থেকে একটা হচ্ছে, একটা যখন হয় তখন এটা অর্ধপূর্ণ। আবার ডিতে 4টা ছিল, এখান থেকে একটা যখন চলে গেল, এইটাও অর্ধপূর্ণ। ডি5 10 থাকতে পারে সর্বোচ্চ, আনা আছে 5, এই জন্য এটা স্থায়িত্ব বেশি। কাজেই এটা হবে, এটা হবে না, এটা না হয়ে এখানে 4s1 3d5 হবে। এখানেও ঠিক এই যে এইটা দেখুন, এটা হবে না, এটা বাদ যাবে। তাহলে হচ্ছে কি 4p6 এর পরে 5s1 4d10। আর এখানে দেখুন কপারের ক্ষেত্রে
4s2 3d9 লিখেছি আমি, এটা হবে না, এটা হবে 4s1 3d10। তাহলে হলো এখানে অর্ধপূর্ণ, এটা পূর্ণ, তাহলে এটা স্থায়িত্ব বেশি থাকবে এগুলার, সেই জন্য এটাই ঠিক, এটা হবে না। তারপর 3p6 4s1 3d10। কপারের ক্ষেত্রে কপার আমরা পেলাম ক্রোমিয়াম, সিলভার, এগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো দেখলাম। এরপরে আছে, এরপরে lead, lead, lead 82। তাহলে আমরা কি পাবো এটা দেখি, লিখি। এখানে কি প্রথমে 1s 2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 4p6 5s2 5s এর পরে আছে 4d10 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 এর পরে আছে 5p6 6s1। আমরা কয়টা পেলাম একটু গুনে দেখি, 10 20 30 40 48 54, 5p6 4f14 4f14 হলে 55 70 5d10 6p2 কয়টা হলো 10 20 30 40 48 54 56 60 70 80 6p2। এটা হচ্ছে ল্যাডের ইলেকট্রন বিন্যাস। এরপরে আছে ক্যাডমিয়াম 48। এটা লেখা সহজ হবে কারণ এখানে আমি আগেই লেড লিখে ফেলেছি। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 টোটাল কত 10 20 30 36 5s2 এ 4d10 10 20 30 48। হ্যাঁ, আমরা ক্যাডমিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখলাম। এরপর আয়রন 26। আয়রন 26 এটা সহজ হয়ে গেছে। এখন নিচের দিকে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6 আয়রন। এরপরে আমরা আরেকটা দেখাচ্ছি, সেটা হলো, আচ্ছা আমরা এবার কয়েকটা আয়নের দেখাই। আয়ন হিসাবে দেখাচ্ছি, অ্যালুমিনিয়াম দেখাই, অ্যালুমিনিয়াম 3+। আচ্ছা, এখানে একটা জিনিস আমি এবার একটু আলোচনা করি আপনাদের সাথে। অ্যালুমিনিয়াম 3+ অর্থ কি? অ্যালুমিনিয়াম একটা পরমাণুর থেকে যে কয়টা ইলেকট্রন চলে যায়, যে কয়টা, যদি আমার 3টা ইলেকট্রন চলে যায় সেই ক্ষেত্রে হবে 3+। যদি একটা যায় প্লাস। যতটা ইলেকট্রন পরমাণু থেকে যায়, এই ইলেকট্রনগুলো আসলে যায় হচ্ছে যেটা বহিঃস্থ শক্তি স্তর থাকবে
সবসময় বহিস্থ শক্তি স্তর থেকে ইলেকট্রনগুলা চলে যায়। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে যখনই একটা পরমাণুর ইলেকট্রন যাবে তখন সেটা ত্যাগ করবে, তখন পজিটিভ আয়ন সৃষ্টি হবে, যতটা যাবে ততটা পজিটিভ আয়ন সৃষ্টি হবে। আবার যদি এমন হয় যে কোনো পরমাণু যদি ইলেকট্রন গ্রহণ করে, সেক্ষেত্রে হবে কি, একটা গ্রহণ করলে একটা নেগেটিভ আয়ন, যদি দুটা করে দুটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে। তো সুতরাং আমরা একটা জিনিস তাহলে এবার লিখতে পারি, অ্যালুমিনিয়াম 13 1s2 2s2 2p6 3s2 3p1। তাহলে আমার অ্যালুমিনিয়াম 3+ বলেছে, সেই ক্ষেত্রে কি হবে, এখানে তো আমি ইলেকট্রন বিন্যাস দেখালাম অ্যালুমিনিয়ামের, এখানে দেখুন অ্যালুমিনিয়াম 3+, তার মানে অ্যালুমিনিয়াম থেকে 3টা ইলেকট্রন চলে গেছে। তাহলে সেই ক্ষেত্রে হবে 1s2 2s2 2p6, অর্থাৎ এই শক্তি স্তরের যে 3টা ইলেকট্রন এটা চলে গেছে, এটা বাদ, এটা লিখতে হবে না। অ্যালুমিনিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস শুধু এটাই হবে। এরপরে আমরা যেটা আগে দেখিয়েছিলাম, আচ্ছা আরেকটা আয়ন এখানে আছে, সিলভার প্লাস। সিলভার প্লাস অর্থাৎ সিলভার থেকে একটা ইলেকট্রন চলে গেছে। আমরা সিলভারের আগে যেটা দেখিয়েছিলাম, এখানে দেখুন একটু, সর্বশেষে যেটা আছে সেটা কি, 5s1 4d10, 5s1 4d10। আমি পুরোটা লিখলাম না, এখানে লিখলাম শুধু। আচ্ছা সিলভারটা আগে বলি, সিলভার 47, একটা যেহেতু চলে গেছে এটা আমি পরে দেখাচ্ছি। এখানে হচ্ছে 5s1 4d10। এখন দেখুন বহিস্থ শক্তি স্তর আসলে এইটা 5টা বহিস্থ শক্তি স্তর, তাই বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রনটা এটা চলে যাবে। এটার ক্ষেত্রে সিলভার প্লাসের ক্ষেত্রে তাহলে আমি লিখব, পুরোটা বাদ যাবে, 5s0। এটা আমরা বোঝার জন্য লিখছি, এখানে আসলে কোনো এটা লেখার প্রয়োজন নাই, শুধু 4d10 লিখবেন আপনারা। তাহলে বোঝা গেছে যে 5s1 এর যে ইলেকট্রনটা আছে ওটা চলে যাবে সিলভার আয়নের ক্ষেত্রে। এরপরে কে প্লাস, এটা আমরা পটাশিয়াম কত জানি, 19, 1s2 2s2 2p6 3s2 3p10 4s1। এখন পটাশিয়ামের ক্ষেত্রে দেখুন একটা ইলেকট্রন চলে গেছে, পজিটিভ আয়ন সৃষ্টি হয়েছে। তাহলে কি হবে, এই যে বহিস্থ শক্তি স্তরে এই ইলেকট্রনটা এটা চলে যাবে, শুধু এই পর্যন্ত এটা থাকবে, 1s2 2s2 2p6 3s2 3p6 10 18টা, কারণ 19টা ছিল, একটা চলে গেছে, তাহলে এখানে 18টা থাকবে। 18টা ইলেকট্রন বিন্যাস আমি এখানে দেখালাম। এরপরে ক্লোরিন নেগেটিভ চার্জ, এই যে এখানে একটা নেগেটিভ চার্জ আছে, ক্লোরিনে একটা নেগেটিভ চার্জ আছে। আচ্ছা ক্লোরিন হচ্ছে কত, 17, 1s2 2s2 2p6 3s2 3p5। এটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। কিন্তু ক্লোরিনের আমি আগেই যেটা দেখিয়েছিলাম আপনাদের, এখানে বলেছিলাম যে যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে একটা গ্রহণ করলে একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হবে, দুটো হলে দুটা, যতটা হয় ততটা নেগেটিভ চার্জ হবে। এখানে একটা ক্লোরিন কি করেছে, একটা ইলেকট্রন গ্রহণ করেছে,
তাহলে ক্লোরাইড আয়ন হয়ে গেছে। তাহলে ক্লোরিনের 17টা ছিল, একটা যেহেতু সে গ্রহণ করেছে তাহলে 18টা হয়ে গেছে। 18টা হলে তখন কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p, এই যে এখানে একটা ইলেকট্রন বেশি যুক্ত হবে, 3p6 হয়ে যাবে। যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে সেই জন্য ক্লোরাইড আয়নে 3p6 হবে। 3p5 ছিল ক্লোরিনের জন্য, এখন একটা বেশি হওয়ার কারণে 3p6 হলো। এরপরে আমরা কপার, এই যে কপারটা দেখাই, কপার 2, এটা যদি হয় সেক্ষেত্রে কি হবে, 2+, আমি দুইটা দেখালাম, 2+, কপার 2+। আচ্ছা, এখানে বোঝা যাচ্ছে দুইটা ইলেকট্রন চলে গেছে এখান থেকে। তাহলে আমার এই যে এই যে বাইরে যে ইলেকট্রন আমরা বিন্যাস দেখিয়েছিলাম কপারের ক্ষেত্রে, এখানে দেখুন 4s1 3d10। তো এখানে যে জিনিসটা হয়েছে সেটা হবে 1s2 2s2 2p6 3s2 3p6, 4s1 এর বাদ যাবে একটা, 3d থেকে যাবে একটা, তাহলে 3d9। তাহলে দুটা ইলেকট্রন চলে যাবে, এখানে হবে 3d9। এটা হবে কপার 2+ আয়নের ইলেকট্রন বিন্যাস। আমরা যদি আয়রনেরটা হিসাব করি, আয়রনটা দেখাই। আয়রন যদি 2+ আয়ন হয় সেক্ষেত্রে কি হবে, আয়রন কত, আয়রন হচ্ছে 26, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6, আয়রন 3d6। তো এখানে যে 2+ বলেছে, তার মানে দুটো ইলেকট্রন আয়রন থেকে চলে গেলে কি দাঁড়াবে, আয়রনের বহিঃস্থ শক্তি স্তর হচ্ছে 4, এই 4 এর দুটো ইলেকট্রন চলে যাবে। সেক্ষেত্রে এখানে হবে 1s2 2s2 2p6 3s2 3p6 10 18 আর 3d6, তাহলে 18 24, অর্থাৎ 26টা ছিল, যেহেতু দুইটা চলে গেছে এখন 24টা। তাহলে আয়রন 2+ এর ইলেকট্রন বিন্যাস 24। তেমনি আমি আরেকটা দেখাতে পারি, ক্যালসিয়াম 2+ যদি বলি, এই ক্ষেত্রে কি হবে, ক্যালসিয়াম আছে 20, ইলেকট্রন বিন্যাসটা দেখি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 10 20, তার হয়ে গেল এখানে ইলেকট্রন বিন্যাস। তাহলে দুটো যদি চলে যায় ক্যালসিয়াম 2+, তাহলে বহিঃস্থ স্তরের 4s2 এর দুটা ইলেকট্রন চলে যাবে, সেক্ষেত্রে হবে 1s2 2s2 2p6 3s2 3p6, তাহলে কয়টা হলো, 10 18, অর্থাৎ দুটো চলে গেলে থাকে 18টা। 18টা আমরা ক্যালসিয়াম 2+ এর ইলেকট্রন বিন্যাস সেখানে দেখালাম। আমরা যে জিনিসগুলো দেখালাম আর একটু আলোচনা করি, রিভিউ করি। সেটা হচ্ছে যে প্রথম কথা হলো আপনারা এইটা ফলো করবেন, এইটা সবসময় ইলেকট্রন বিন্যাস লেখার আগেই এই জিনিসটা আপনারা সাজিয়ে এক পাশে লিখে রাখবেন, এবং যেভাবে হয়তো যেগুলো কম ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট সেগুলোর ক্ষেত্রে আপনারা লিখতে পারবেন প্রথম দিকের কয়েকটা, কিন্তু যেগুলো ইলেকট্রন অনেক সংখ্যা বেশি বড় সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। যেমন আমি এখানে যেগুলো দেখিয়েছিলাম, যে এখানে যেমন লেডটা দেখিয়েছিলাম 82, কারণ এতগুলো ধারাবাহিকভাবে মনে রাখা সম্ভব না, তো সেক্ষেত্রে আপনাকে এইটা ফলো করতে হবে।
এটা ফলো করবেন, এটা ফলো করে লিখবেন। এই ধরনের আরও অনেকগুলো আছে। যদি ওই ধরনের বড় ইলেকট্রন সংখ্যা বিশিষ্ট কোনো মৌল দেয়, সেক্ষেত্রে ওইটা আপনাকে অনেক বেশি সহায়ক হবে আপনার জন্য। তো আমি এখানে অনেকগুলো দেখেছি, তার মধ্যে ব্যতিক্রম পাইলাম, সিলভার পাইলাম, ক্রোমিয়াম পাইলাম, কপার পাইলাম। এগুলো একটু ব্যতিক্রম আছে। কেন ব্যতিক্রম আছে সেটা আমরা বলেছি, আবারও বলছি। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল বেশ স্থায়িত্ব বেশি থাকে বলেই এই এই মৌলগুলোর ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পেয়েছি আমরা। তো এখানে আমি আয়ন হিসাবেও দেখিয়েছি, যদি ইলেকট্রন যুক্ত হয় তাহলে একটা একটা যুক্ত হলে একটা বেশি হবে, আর যদি একটা কম হয় সেক্ষেত্রে একটা বাদ যাবে। যে ইলেকট্রন এমনি নর্মাল যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস থেকে একটা কম হলে একটা কম লিখতে হবে। তো আমি এখানে সবগুলো বিষয়ে মোটামুটি তুলে ধরেছি। তারপর অনেকগুলো মৌল আছে, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। এগুলো প্র্যাকটিসের বিষয়। আর যেটা আপনাদেরকে দেখালাম, এটা এইটাকে আপনারা সুন্দরভাবে সাজিয়ে রাখবেন। এটা কিভাবে লিখতে হয় একবার এক নজর দেখলে আপনারা বুঝে যাবেন। এটা এমন বেশি কঠিন কিছু না। এটা পারলে আর কোন অরবিটালে কয়টা ইলেকট্রন থাকে সেটা জানলে ইলেকট্রন বিন্যাস আপনারা অনায়াসে লিখতে পারবেন। তো সুপ্রিয় দর্শক এবং শিক্ষার্থীবৃন্দ, আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আপনারা আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর বাসায় অনেক বেশি বেশি প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন অত বেশি বিষয়গুলো আপনাদের কাছে ইজি হয়ে যাবে। আর আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।